নিবিড় আস্তে আস্তে মুখ কানের কাছে এগিয়ে নিতেই, ছোট ভাইজান, আপনারে খালা আম্মা বলেই শেফালি নিচের দিকে তাকিয়ে আছে। এইভাবে আচমকা আসাটা তার উচিত হয়নি ভেবেই নিচের দিকে তাকিয়ে আছে লজ্জা কিংবা ভয়ে। নিবিড় প্রিয়তার থেকে মুখ সরিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। শেফালি আর এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে না থেকে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা আস্তে করে বলল, শেফালি আপা এখন কি ভাববে? আপনি মাঝে মাঝে কি যে করেন আমি বুঝতেই পারি না। এইবার তো ছাড়ুন, মা আপনাকে ডাকছে। নিবিড় গম্ভীর মুখে প্রিয়তাকে ছেড়ে প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, কলেজে গিয়ে ওই ছেলেটার সাথে ওইভাবে হাসি মুখে কথা বলার কি আছে? কি হয় ছেলেটা আপনার? তার সামনে দাঁত 32টা দেখিয়ে হাসতে হবে? কি আজে বাজে কথা বলছেন? উনি আমার কলিগ, এই ছাড়া আর কিছুই না। তা তো দেখে আসছি নিজের চোখে। শুনুন, আমি আপনার মতো নই, অফিসের বিয়ের সাথে বসে বসে প্রেম করব। হোয়াট? কেন, আপনি বুঝতে পারছেন না? অবশ্য সত্যি কথা কেউ বুঝতে পারে না। জাস্ট শাট আপ মিসেস প্রিয়তা। ও আমার প্রিয় হতে পারে, কিন্তু আগে আমার ভালোবাসার মানুষ। বিয়ে হওয়ার আগে থেকেই ওকে আমি ভালোবাসি। তাহলে বিয়ে করে ফেলতেন। বিয়ে করতে গেলেন কেন? তখন যদি বিয়ে করতেন, আজ আর এই দিন না আমাকে দেখতে হতো না আপনাকে। কথাটা বলেই প্রিয়তা রুম থেকে বেরিয়ে গেল। সালমা বেগম বসে পেপার পড়ছেন। প্রিয়তাকে আসতে দেখে বলল, কিরে তুই একা এলি, নিবিড় কোথায়? প্রিয়তা কিছু না বলে বলল, শেফালি আপা এক কাপ চা দাও। এমন সময় নিবিড় এসে সোফায় বসতে বসতে বলল, শেফালি আপা আমায় এক কাপ কফি দাও। মা, তুমি ডেকেছ আমায়? কি বলবে বলো? আমার অফিসে যেতে হবে, তনুষা মেয়ে হয়েও আমার সব দিক সামলে নিচ্ছে। সেটাই তো দেখছি। শেফালি এসে নিবিড়কে কফি আর প্রিয়তাকে চা দিয়ে চলে গেল। নিবিড় কফির কাপে চুমুক দেওয়া মাত্রই সালমা বেগম বললেন, আমি এই বছরই নাতি বা নাতনি চাই। ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। কথাটা বলতেই নিবিড় ফুরুত করে মুখ থেকে কফি বের করে। মা, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। প্রিয়তা, তুই কিছু বলছিস না কেন? প্রিয়তা মুচকি হেসে মনে মনে ভাবছে, রাক্ষসটাকে দেখাচ্ছি মজা। আমাকে তখন ভয় লাগানো এইবার টের পাবেন। মা, আমিও কিন্তু তাই ভাবছি। আপনার ঘরে ছোট একটা বেবির দরকার। মা, আপনি জানেন ওনাকে আমি একই কথা বারবার বলছি, কিন্তু উনি আমায় কোনো কথাই শুনছেন না। উল্টো বলে এই ঘরে নাকি বেবির দরকার নেই। নিবিড় অবাক হয়ে বলল, কি? এই কথা আমি কখন তোমাকে বলেছি প্রিয়তা? আমিও চাই আমাদের একটা বেবি আসুক। নিবিড়ের শেষের কথাটা দাঁতের সাথে দাঁত লাগিয়ে বলে, মা, তুমি যা ভালো মনে করো এই বাড়িতে তাই হবে। বেবি নিশ্চয়ই আসবে। কথাটা প্রিয়তার দিকে তাকিয়েই বলল। প্রিয়তা মনে মনে ভাবছে, আল্লাহ ভালো জানে রুমে গেলে আবার কি করে বসে। হনুমানটার কোনো বিশ্বাস নেই। ওনাকে যে করেই হোক এখন অফিসে পাঠাতে হবে। প্রিয়তা মৃদু গলায় বলল, আপনি অফিসে যাবেন না? যান, ওইখানে আপনার জন্য তনুষা অপেক্ষা করছে। মা, আর কিছু বলবে? বলো। নাদির একটা খবর নিয়ে দেখবি? মেয়েটার কথা বড্ড বেশি মনে পড়ে এখন। কোথায় আছে, কি করছে? আমি জানি বাবা, তোর কাছে নাদিয়ার খবরটা নেওয়া কোনো ব্যাপার না। তবু তুই খবর নিচ্ছিস না। আমি জানি বাবা, তোরও খুব কষ্ট হয়, কারণ পৃথিবীর সকল ভালোবাসার থেকে তোদের ভালোবাসা যে আলাদা। তুই নাদিয়ার কোনো কষ্ট সহ্য করতে পারতি না। নাদিয়া ছিল একই রকম। নিবিড় নীরব স্থিতিশীল মুক্তির মতো গম্ভীর হয়ে বসে আছে। চোখ দুটো টলমল করছে। প্রিয়তা অবাক হয়ে ভুরু কুঁচকে সালমা বেগমের দিকে তাকিয়ে বলল, মা, নাদিয়াকে? নাদিয়ার সম্পর্ক কি তোমাদের সাথে? সালমা বেগম চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়তে মুছে নিল। প্রিয়তার দিকে তাকিয়ে বলল, আমার বড় মেয়ে। নিবিড়েরও বড়। নিবিড় আর নাদিয়া পিঠাপিঠি ভাই বোন ছিল। নাদিয়াকে কখনো বুঝতেই দেয়নি নিবিড় তার ছোট, সবসময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছে। হাজারো অন্যায় এক নিমিষে ক্ষমা করে দিয়েছে, কিন্তু নাদিয়া মস্ত বড় ভুল করেছিল তো সেদিন, যেদিন আমার দুঃসম্পর্কের দেবরের ছেলেকে ভালোবেসে বিয়ে করে। তাহলে আপনারা মেনে নেননি কেন মা? ভালোবাসা তো অন্যায় নয়। কথাটা শুনে নিবিড় প্রিয়তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। না রে মা, ভালোবাসা অন্যায় নয়, কিন্তু সে বিয়ে করার পরেই তো কোথায় গেছে আমরা কেউ জানি না। আপনারা ছেলের বাড়িতে খবর নেননি? দুঃসম্পর্কের আত্মীয় কখনো দেখা হয়নি ওই ছেলেকে। তবে তোর বাবা ওদের বাড়ি চিনত।
কিন্তু ওনারা কেউ দেশে থাকেন না। বহু বছর আগে ওর বাবা মা মারা যায়, আর এক ভাই আছে, ওরা দেশে নেই, পুরো পরিবার মিলে মালয়েশিয়া থাকে। কিন্তু মা, এটা কেমন কথা? একটা মানুষ তো আর উধাও হয়ে যেতে পারে না। আপনারা খোঁজ নেননি কেন? তোর বাবা তোর আগে দুঃখে স্ট্রোক করেছিল তখন, আর নিবিড়ও নিজের জেদের কাছে হাঁটতে চায়নি। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল সালমা বেগম। নিবিড় কিছু না বলেই নিজের রুমে চলে গেল। সালমা বেগম তার পুরনো ক্ষতটাতে আবার উতলিয়ে দিয়েছে। রুমে এসে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বাহিরের দিকটা দেখছে। প্রিয়তা পিছন পিছন এসে পিছনে দাঁড়িয়ে বলল, সরি মিস্টার নিবিড়, আসলে আমি মজা করতে গিয়ে আপনার এতটা লাগবে আমি বুঝতে পারিনি। আসলে জানেন, আমার কোনো ভাই নেই, তাই আমি বুঝি ভাইয়ের অভাবটা কতখানি। নিবিড় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার নিবিড়, আমি একটা কথা বলবো? আপনি আপুকে খুঁজে নিয়ে আসুন। আমি জানি আপনি পারবেন, আপনার অসাধ্যের কিছু নেই। আপনি ভিতরে কষ্ট পেয়ে নিজেকে শেষ করে দিচ্ছেন কেন? তখনই আপুকে নিয়ে আসলে এই ঘরটা পরিপূর্ণ হবে। আপুর নিশ্চয়ই এখন ছেলেমেয়ে সব আছে। আপুর ছোট ছোট বেবিগুলো আসলে আপনাকে আর বেবির জন্য মায়ের কাছ থেকে কথা শুনতে হবে না। আমাদের 1.5 বছর এমনিই কাটিয়ে দিতে পারবো। নিবিড় গিল থেকে হাত ছাড়িয়ে প্রিয়তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, আর কিছু বলার আছে? না থাকলে এখান থেকে যান। মিস্টার নিবিড়, আপনি আমার কথাটা ভেবে দেখুন। আপনি চাইলে আপুকে নিয়ে আসতে পারেন। ভাই বোনের ভালোবাসা কখনো আরেকটা ভালোবাসা আটকাতে পারে না। গেট আউট, আউট। প্রিয়তা কিছু বলতে যেতেই নিবিড় ধমকিয়ে আউট বলে। আপনাকে বললাম না আমার সামনে বেশি আসবেন না। আপনি কেন বোঝেন না? আপনাকে দেখলে আমার অসহ্য লাগে, আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ যান এইখান থেকে। প্রিয়তা কিছু বলল না, বারান্দা থেকে দৌড়ে চলে গেল। প্রিয়তা রান্নাঘরে শেফালির সাথে হাত লাগিয়ে সব রান্না সেরে নিল। সালমা বেগমের মন ভালো নেই সকালের ঘটনাটার পর থেকে। প্রিয়তা ভেবেই নিয়েছে যেই করে হোক বাড়ির মেয়েকে বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসবে। মিস্টার নিবিড়কে আবার রাতে ভালোভাবে বুঝিয়ে বললে হয়তো রাগ করে থাকবেন না। উনি যতই আমার উপর রাগ দেখাক না কেন, মনটা এতটাই খারাপ নয়। হয়তো অজানা কষ্ট ওনাকে চেপে আছে। কলিং বেলের শব্দ শুনে প্রিয়তা গিয়ে দরজা খুলে দেখে তনুষা। আপনি? কেন, আমি এই বাড়িতে আসতে পারি না? আমি তা বলিনি, আসুন ভিতরে আসুন। তনুষা ভিতরে আসতে আসতে বলল, স্যার কোথায়? আপনি বসুন, উনি গোসলে গিয়েছেন। তনুষা বসতে বসতে বলল, আচ্ছা বাড়ির বাকিরে কোথায়? কাউকে দেখছি না। মাও গোসল করছেন, বাবা কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছে, আর জুহি তো কলেজে। ও আচ্ছা। কথাটা বলে প্রিয়তা নিজের রুমের দিকে যেতেই মাঝে পথে প্রিয়তা ডাকটা শুনে থমকে দাঁড়িয়ে পিছন ফিরে দেখে তনুষা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? স্যার তোমাকে কিছু বলেনি? প্রিয়তা একটু অবাক হওয়ার ভান করে বলে, কোন ব্যাপারে? প্রিয়তা, আমি ন্যাকামি একদম পছন্দ করি না। স্যার তো তোমাকে ডিভোর্স দেওয়ার কথা, ইনফ্যাক্ট আমার ব্যাপারে তোমাকে সব বলারও কথা। প্রিয়তা আস্তে আস্তে এগিয়ে গিয়ে বলল, আপনার লজ্জা করেন এইসব বলতে? একজনের স্ত্রী থাকা সত্ত্বেও আপনি তাকে নিয়ে ভাবছেন, আপনি তাকে জোর করছেন তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য। এটা কি ঠিক হচ্ছে? তুমি আমাদের মাঝখানে এসে পড়েছো, আমাদের মাঝে এসে এখন আবার আমাকেই কথা শোনাচ্ছ। তনুষা, আপনি জানেন না স্ত্রীর ক্ষমতা কতটা? ভালোবাসলে স্ত্রী হওয়া যায় না। স্বামীর ভালোবাসা যতটা পবিত্র, প্রেমিকের ভালোবাসা ততটাই নোংরা। স্বামীর চোখে স্ত্রীর জন্য যে ভালোবাসা থাকে সেটা চিরন্তন, আর প্রেমিকের ভালোবাসা মোহ কেটে গেলেই আপনাকে রাস্তায় পতিতাদের সাথে তুলনা করতেও সময় নেবে না। তনুষা রাগে সাপের মতো ফসফস করতে করতে তারপর বলল, শাট আপ প্রিয়তা, তুমি তোমার লিমিট ছেড়ে যাচ্ছ। তুমি জানো স্যার জানলে তোমার অবস্থা কি করতে পারে? কথায় কথায় দু একটা ইংরেজি আমিও বলতে পারি, আর আমার লিমিট কতখানি তা আমার ভালো করেই জানা আছে। তবে তোমার জানা নেই। তুমি তোমার অফিসের বসের ওয়াইফকে অপমান করছো, যার জন্য তোমার অবস্থাটা কি হতে পারে চিন্তা করেছো? এটা তোমার অফিস নয়। তোমার ছলনা দিয়ে আমার স্বামীকে ভুলিয়ে রাখবে। এটা আমার বাড়ি, এইখানে তোমার আইন নয়, আমার আইন চলবে। তোমাকে সম্মান দিয়ে আপনি বলে সম্মান দিয়েছিলাম, কিন্তু আর না। যেহেতু বাড়িতে এসেছো, খেয়ে যাবে। এখন যদি যাও, সারা জীবনের জন্য তোমার স্যারের কাছ থেকে চলে যাবে। কথাটা বলেই প্রিয়তা রুমে গিয়ে দরজা আটকে হাঁপাতে হাঁপাতে বলল, প্রিয়তা, তুই ছিলি তখন ওই তনুষার সামনে? আমি তো ভাবতেই পারছি না তুই তনুষাকে এতগুলো কথা শুনিয়ে দিবি। নিজেকে নিজে কথাগুলো বলছে প্রিয়তা। আচ্ছা, আমাকে জিনে ধরলো না তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে? না তো, আমি তো ঠিক আছি।
তাহলে তখন তনুষাকে কথাগুলো কিভাবে বললাম? নাকি স্বপ্নে ছিলাম? নিজের শরীরে নিজে চিমটি কেটে এই তো দেখি সব ঠিক আছে। তার মানে প্রিয়তার স্বামীর জন্য প্রিয়তা রাখতেও পারে। আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি, যার কারণে তনুষাকে এক চুলো ছাড় দিতে চাইনি? কেউ আছে? আমাকে খাটের উপর থেকে তোয়ালাটা দিয়ে যাও। প্রিয়তা নিবিড়ের কথা শুনে তোয়ালাটা নিয়ে এগিয়ে ওয়াশরুমের দরজায় গিয়ে তারপর বলল, এই নিন। আপনি ছাড়া কি বাড়িতে কেউ নেই? আছে, তবে এই রুমে নেই। কথাটা বলেই প্রিয়তা পা ঘুরিয়ে আসতেই, পানিতে স্লিপ খেয়ে পড়তেই নিবিড় পিছন থেকে ধরে। সমস্যা কি আপনার? সিনেমার নায়িকাদের মতো হাঁটতেও হেলে দুলে এসে সে আমার গায়েই পড়েন। আমি পড়ে যাই তাতে আপনার কি? আপনাকে আমি ধরতে বলেছি? কথাটা বলতেই নিবিড় প্রিয়তাকে হাত থেকে ছেড়ে দিতেই মাটিতে পড়ে যায়। নিবিড় পিছনে না ফিরে তাকে রুমে চলে আসে। আর আপনি এটি কি করলেন? আমাকে ফেলে দিলেন? আমি আপনার কোন বাড়া হাতে ছাই দিয়েছি বলুন তো? কথাটা বলে প্রিয়তা নিজে নিজে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, হনুমান কোথাকার। নিবিড়ের যেন প্রিয়তার কোনো কথাই কানে যাচ্ছে না। তোয়ালে দিয়ে চুল মুছে নিয়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় ড্রয়িং রুমে এসে তনুষাকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে বলল, কি ব্যাপার তনু, তুমি কখন এলে? তনুষা উঠে দাঁড়িয়ে নিবিড়ের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। নিবিড় তনুষাকে সামনাসামনি এসে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে হাত বের করে তনুষার দুই কাঁধে হাত রেখে বলল, কি হলো তনু, মন খারাপ? তনুষা নিবিড়ের হাত দুটো ঝটকা মেরে ফেলে দিয়ে বলল, কি ভেবেছো তুমি? গাছের আগাও খাবে আবার তলাও কুড়াবে? জাস্ট শাট আপ। তনু, কি আজগুবি কথা বলছো এসব? আমি বলছি না, তোমার বউ বলে গেল। আমাকে নাকি তুমি ব্যবহার করে পরে ফেলে দিবে, আমাকে নাকি পতিতাদের মতো জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে, আরও অনেক কথাই বলে গেল। তুমি নাকি আমাকে ওর জন্য খুনও করতে পারো। হোয়াট? আমি একদম মিথ্যা বলছি না। কেন করছো তুমি এসব? তোমার বউ তো এখন তোমার কাছে সব। তাহলে আমাকে কেন ইউজ করছো? নিবিড় গম্ভীর মুখে তনুষের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, প্রিয়তা সত্যি ওকে এইসব বলেছে? আমি যতটুকু দেখেছি এইসব কথা মেয়েটা মোটেও বলার মতো না। ওকে তনু, কুল ডাউন, বসো এইখানে। আমি প্রিয়তাকে বলে যথেষ্ট বকে দেব। এখন বলো, হঠাৎ না বলে বাসায় এসেছো কেন? তোমাকে অফিসে না দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই চলে আসলাম। তুমি তো বিয়ে করার পর থেকে আমার সাথে তেমন ফোনেও কথা বলো না। কি হয়েছে নিবিড়, আমাকে তুমি বলো না। ওই মেয়েটার মাঝে কি এমন দেখতে পেলে যার জন্য তুমি আমাকেই ভুলে যাচ্ছ? জানি না ওই মেয়ের জন্য কখন বলো। তনু, আমার কাছে আর এসো না। শাট আপ তনু, কি বকা বকা প্রশ্ন করছো তুমি? আমার এসব ভালো লাগছে না। কথাটা বলে নিবিড় নিজের ঠোঁটে দাঁত কেটে বলে, প্রিয়তা সকালে বলল আমি পিয়ে রাখি প্রেম করার জন্য। ওর মনে আরও খারাপ কিছু জায়গার আগে তনুকে বাদ দিতে হবে অফিস থেকে। কিন্তু কিভাবে? আচ্ছা, আমি বা প্রিয়তার খারাপ ভাববে এই কথা ভাবছি কেন? ওর যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কি? তবে না, প্রিয়তা খারাপও বলেনি। হঠাৎ ফোন বাজতেই নিবিড় রিসিভ করে। হ্যাঁ সাব্বির, বলো। তনু, ওয়েট, আমি আসছি। প্রিয়তা বেগুনি রঙের একটা সালোয়ার কামিজ পরে চুলগুলো ছেড়ে দিয়ে রুম থেকে বের হতেই নিবিড় কথা বলতে বলতে চোখ পড়ল প্রিয়তার দিকে। নিবিড়ের ওই পাশে সাব্বিরের বলা কথাগুলো যেন কানেই আসছে না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তা ওড়না ঠিক করতে করতে রান্নাঘরের দিকে যাচ্ছে। তনুষার নিবিড়ের দিকে চোখ পড়তেই ভুরু কুঁচকে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, বাহ, আমি বললাম না আমও খাবে, আমার আটিও খাবে। তনুষা উঠে গিয়ে কিছু বলতে যাবে, তখনই সালমা বেগম এসে বলল, আরে তনুষা, তুমি কখন এলে? এই তো আন্টি কিছুক্ষণ আগে। কেমন আছেন আপনি? আমার মেয়ের যত্নে কি খারাপ থাকতে পারি? তনুষা অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বলল, প্রিয়তা টেবিলে খাবার দিয়ে বলল, মা আসো। নিবিড়, আপনি আসুন, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তনুষা, আপনিও আসেন। কথাটা বলে মিটমিট করে হাসছে প্রিয়তা। তনুষা একটু অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা মেয়ে তো, একটু আগে আমায় যা ইচ্ছে তা বলে গেল, আর এখন আবার আপনি বলে ডাকা হচ্ছে। শিয়ানাগিরি করা হচ্ছে আমার সাথে না? দেখাচ্ছি মজা। স্বামী স্বামী করলে না, পরে ঠেলা বুঝবা। নিবিড় এসে খেতে বসে। জুহি আসেনি? না। কেন? চলে আসবে একটু পর। আমি কলেজে ফোন দিয়েছি। কাকে ফোন দিয়েছ? ইশাক ভাইকে। উনি বললেন কলেজ ছুটি হয়ে গেছে, তার মানে ও পথেই আছে। তাহলে ইশাকের সাথে ভালোই কথাবার্তা হয়। প্রিয়তা কাছে এসে প্লেটে ভাত দিতেই নিবিড় কানের কাছে বিড়বিড় করে, যেহেতু ওই লোকটার সাথে ভাব বিনিময়, তাহলে আমার গলায় ঝুলে পড়লে কেন? ওই পুচকে ইঁদুরটাকেই বিয়ে করতে পারতেন, তাই না?
প্রিয়তা নিবিড়ের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, মিস্টার নিবিড়, আপনার কি জ্বলছে নাকি? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কিন্তু আপনার তো জ্বলার কথা নয়, কারণ আপনি আর আমি 1.5 বছর পর এমনি আলাদা থাকবো, তাই না? নিবিড় কিছু বলল না, অল্প একটু খেয়ে বলল, তনুষা, ড্রাইভারকে বলো তোমাকে বাসে পৌঁছে দিতে। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্স কথা আছে, সেগুলো ফোনে বলে দেব। কথাটা বলেই নিবিড় খাওয়ার মাঝপথ থেকে উঠে যেতেই সালমা বেগম বলল, আরে তুই খাওয়া শেষ না করেই চলে যাচ্ছিস? শরীর অসুস্থ নাকি? আমি ঠিক আছি, তোমরা খেয়ে নাও। আরে আপনি না খেয়ে চলে যাচ্ছেন কেন? প্লিজ খেয়ে যান। নিবিড় প্রিয়তার কথায় কোনো উত্তর না দিয়ে সোজা রুমে চলে গেল। নিবিড় পায়চারি করছে আর ভাবছে, প্রিয়তা আমার সামনে আসলে আমার এমন লাগে কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মনে হয় ও আমার আত্মার অস্তিত্বের সাথে মিশে যাচ্ছে। কিন্তু তনুষাকে দেখলে তো কখনো আমার এমন মনে হয়নি। কখনো মনেই হয়নি ওকে আমার পেতেই হবে। সবসময় মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে ইচ্ছে করতো। কিন্তু প্রিয়তা, যতই ওর থেকে দূরে থাকতে চাই, পারি না। নিজেকে যেন ওর মাঝেই হারাতে ইচ্ছে করে। মনে হয় ওর জন্মই শুধু আমার জন্য। ও যতক্ষণ আমার সামনে থাকে নিজেকে কিভাবে সংযত রাখি শুধু আমি জানি। ওর চোখের দিকে তাকালে জনমভর চেয়ে থাকতে ইচ্ছে করে। ওর চোখে যে মায়াবী নেশা আছে তা যে আমার ঘায়েল করে নেয়, সেগুলো কি সে জানে? এইগুলো হয় কেন আমার? কেন ওর সামনে থাকলে নিজেকে অসহায় লাগে? তাহলে কি আমি ওকে, না না না, এটা কি করে হয়? আমি তনুকে ভালোবাসি, শুধুই তনুকে। প্রিয়তা রুমে এসে দেখে নিবিড় ইজি চেয়ারে চিন্তায় মগ্ন হয়ে বসে আছে। প্রিয়তা সেদিকে খেয়াল না দিয়ে নিজের জামা কাপড়গুলো আলমারিতে রাখার জন্য লাগেজ থেকে বের করে একটা একটা করে গুছিয়ে রাখতে লাগলো। নিবিড়কে আর চোখে তাকিয়ে তারপর বলল, কি ব্যাপার? হনুমানটা আমাকে কিছু বলছে না কেন? আমি তো ওনার আলমারিতে নিজের জামা কাপড় রাখছি, তবু কিছু বলছে না। নিশ্চয়ই বুঝেছে এইখানে না রাখলে আমি কোথায় রাখবো। 1.5 বছরই তো ব্যাপার, তাই ভেবে হয়তো কিছু বলছে না। আপনাকে একটা কথা বলবো? নিবিড় গাল থেকে হাত নামিয়ে প্রিয়তার দিকে তাকালো। আপনার বোন নাদিয়া দেখতে কেমন? নিবিড় জিজ্ঞাসু চোখে তাকাতেই, না মানে আপনি যদি না খোঁজেন তাহলে আমি মাকে মায়ের মেয়ে ফিরে দেব। আমি খুঁজব। প্রিয়তা অসহায় গলায় বলল, আসলে মাকে মন খারাপ দেখলে আমার মোটেও ভালো লাগে না। জানেন, আমার মা আমাকে এতটাও ভালোবাসেনি যতটা ভালোবাসা আমি আপনার মায়ের কাছ থেকে পেয়েছি। মেয়েরা তো কখনো বোন বলে স্বীকার করতেই চাইতো না, কারণ আমার পরিচয় দিলে নাকি তাদের সম্মান থাকবে না। নিবিড় গালে হাতে ভর দিয়ে আছে আর প্রিয়তার দিকে তাকিয়ে আছে। জানেন, তাতে আমার কোনো আফসোস নেই। ওদের তো মানুষ করতে পেরেছি, তাই না? মেজো বোনকে 10 লক্ষ টাকা জাফরকে দিয়ে বিয়ে দিয়েছি। সেজোটাকে অনেক ভালো জায়গায় বিয়ে দিয়েছি। ওর শাশুড়িও আপনার মায়ের মতো ভালো। আর ছোট বোন, ওর বিয়ের টাকাটাও মায়ের অ্যাকাউন্টে রাখা আছে। হয়তো তারা কখনো বুঝতেই পারলো না আমি তাদের কতটা ভালোবাসি। কথাটা বলতেই প্রিয়তার চোখ থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। নিবিড়ের ইচ্ছে করছে চোখগুলো মুছে দিতে। এই চোখে যে কান্না মানায় না, যে চোখে নিবিড় প্রতিনিয়ত নিজেকে হারায়। কিন্তু কি করে বুঝাবো? কি বলবো? প্রিয়তা, তুমি কেঁদো না, তোমার কান্না যে আমার ভালো লাগে না। প্রিয়তা চোখের পানি মুছে তারপর বলে, ধুর, আপনাকে কেন এসব বলছি আমি? আপনি মানুষের কষ্ট কি বুঝবেন? অযথা আপনার সময় নষ্ট করছি আমি। কথাটা বলে প্রিয়তা উঠে যেতেই নিবিড় করুণ স্বরে গাল থেকে হাত নামিয়ে বলল, প্রিয়তা। প্রিয়তা থমকে দাঁড়িয়ে বলল, পিছন ফিরে, কিছু বলবেন? নিবিড় অনেকক্ষণ চুপ করে থেকে বলে, না, যাওয়ার সময় দরজাটা আটকে যেও। প্রিয়তা কিছু বলল না। নিবিড়ের কথা মতো দরজাটা আটকে জুহির রুমে গেল। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে অনেক কথা বলতে ইচ্ছে করে প্রিয়তা। আমি যে নিজেকে নিজে উপলব্ধি করতে পারি আমার কিছু একটা হয়েছে, যেটা হয়েছে ওটা যে তোমার মাঝেই আছে। রিশাদ অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। ড্রয়িং রুমে বসে কাজের মেয়ে নিশাকে ডেকে পানি দিতে বলল। নিশা রান্নাঘরে চা বানাচ্ছে দেখে নাদিয়া নিজে এসে পানির গ্লাস হাতে দিতেই, নিশা কোথায়? তুমি নিয়ে আসলে যে? ও চা বানিয়ে নিয়ে আসছে, তাই আমি ভাবলাম তোমার জন্য পানি আমি নিয়ে যাই। অফিসে কি বেশি চাপ? মোটামুটি, পরের চাকরি বোঝই তো, সেখানে নিজের কোনো মতামত নেই। চিন্তা করছো কেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি, তাই না? অধরা কোথায়? ওকে দেখছি না, নিজের রুমেই খেলছে। সে কখন থেকে বাবা আসবে বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আচ্ছা, তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় মেয়ের কাছে যাও। ওকে, তুমি নিশাকে চা নিয়ে আসতে বলো, আমি আসছি। রিশাদ উঠে গিয়ে ফ্রেশ হতে গেল। নাদিয়া দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে
উঠে নিজেই রান্নাঘরে গেল। রিশাদ গরম গরম পাকড়া খেতে খুব পছন্দ করে, চায়ের সাথে কয়েকটা হলে মন্দ হয় না। প্রিয়তা জুহির রুমে এসে বলল, জুহি, রিয়াজ কলেজে এসেছে? জুহি চুলের জট ভাঙতে ভাঙতে বলল, এসেছে তো, আজ তো তুমি আমাদের ক্লাস পাওনি, তাই হয়তো দেখনি। ও আচ্ছা। প্রিয়তা এগিয়ে এসে জুহির থেকে চিরুনি নিয়ে চুলগুলো আছড়িয়ে দিচ্ছে। ভাবি, একটা কথা বলবো? তোমাকে আমি নিষেধ করেছি পাগলি। আচ্ছা, তুমি কি ওদের সৎ বোন? পাগলি, কি বলে এসব? আমি তোমার ননদ, তবু তুমি আমায় কত ভালোবাসো। আর ওরা তো তোমার নিজের বোন, তাদেরকে তো আরও বেশি ভালোবেসেছো, তাই না? কিন্তু তবুও তারা তোমাকে সহ্য করতে পারে না, জানো? তুমি আমাদের বাড়ি আসার পর রিয়া আমার সাথে তেমন কথা বলে না। কিন্তু কেন ভাবি, ওরা তোমায় কেন এমন কষ্ট দেয়? আমার খুব খারাপ লাগে যখন দেখি তোমাকে কেউ কষ্ট দেয়, ইচ্ছে করে তাকে খুন করে ফেলি। নিবিড় অফিসে একটা ফাইল খুঁজে পাচ্ছে না দেখে প্রিয়তাকে জিজ্ঞেস করতে গিয়ে জুহির দরজায় থমকে দাঁড়িয়ে পড়ল প্রিয়তার কথা শুনে। প্রিয়তা মুচকি হেসে বলল, ধুর পাগলি, সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না। যারা মূল্য দিতে জানে না তারা কখনো কাউকে মন থেকে ভালোবাসেনি। তাই ভালোবাসা কয়েকটা ধাপের হয়, যেমন কেউ স্বার্থে, কেউ নিঃস্বার্থে, কেউ নিঃশব্দে, কেউ বিশ্বাসে, আবার কেউ কেউ অপমানকেও ভালোবাসা মনে করে। ভালোবাসা কখনো বয়স, সৌন্দর্য, ধনী গরিব দেখে হয় না। একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসতে শুরু করে তখন তাকে নিয়ে সুন্দর সুন্দর ভাবনাগুলোই নিজের জগতে সৃষ্টি হয়। সে মানুষটাকে ভালো রাখার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে। যাদেরকে ভালোবাসা হয় তাদের ক্ষতি হোক, সেই চিন্তা কখনো মাথায় আনতে নেই, থাকতে নেই কোনো হিংসা। জুহি প্রিয়তার দিকে ফিরে তাকে জড়িয়ে ধরে, সেজন্যই তো তুমি আমার ভালো ভাবি। আমিও কিন্তু তোমায় কম ভালোবাসি না, বুঝলে? কথাটা বলতেই জুহি দরজার দিকে তাকিয়ে, ভাইয়া। প্রিয়তা পিছন ফিরে নিবিড়কে গম্ভীর মুখে দেখে বলল, কিছু বলবেন? আমার কালো রঙের ফাইলটা কোথায়? আলমারিতেই আছে, আপনি এসে খুঁজে দিন, আমি পাচ্ছি না। প্রিয়তা জুহির হাতে চিরুনি দিয়ে বলে, জুহি আগে খেয়ে নাও, আমি একটু পরে আসছি। প্রিয়তা রুমে আসতেই নিবিড় পিছন থেকে ভারী গলায় বলল, ভালোবাসার সংজ্ঞা বৈশিষ্ট্য ভালোই দিতে পারেন। মানে? মানে আপনি বোঝেননি? ওর ছোট মাথায় আপনি এইসব কি আজে বাজে কথা ঢুকিয়ে দিচ্ছেন? আপনি নিজে একজন শিক্ষিকা হয়ে এইসব বাজে কথা শেখাচ্ছেন? কথাটা বলে নিবিড় প্রিয়তার মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কথাগুলো আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনাকে কেন জানি রাগাতে খুব ইচ্ছে করছে। আপনি কখনো রাগেন না, আপনি রাগলে কেমন লাগে আজ দেখে ছাড়ব। দেখুন, আপনি ভুল বুঝছেন, আমি ওকে এমন কিছু বলিনি যেটা ওর খারাপ হবে। ও যেমন আপনার বোন, তেমনি আমারও বোন। প্রিয়তা কোমরে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে, আচ্ছা আপনি কি আমাকে এখানে ফাইল খুঁজতে এনেছেন নাকি ঝগড়া করতে? জাস্ট শাট আপ, ফাইল খুঁজে দিন। প্রিয়তা বিরক্তকর গলায় বলল, দিচ্ছি। নিবিড় অন্যদিকে তাকে মিটমিট করে হাসছে। কেটে গেল 2টা দিন। প্রিয়তা কলেজে যায়নি। মোশাররফ হোসেন গ্রামের বাড়ি থেকে এসেছেন সকাল সকাল। আসার সময় নিজের মাকে নিয়ে এসেছেন। সালমা বেগম শাশুড়ি এসেছেন দেখে তড়িঘড়ি করে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে সালাম করে পাশে বসলেন। কেমন আছেন মা? আমি মা খুব ভালো, কিন্তু তোমাগো কি অবস্থা? এই তোমা চলছে। শেফালি তোর ভাবিকে একটু ডেকে নিয়ে আয় তো। মা আপনি বসেন, আমি শরবত বানিয়ে নিয়ে আসি। আপনি অনেক দূর থেকে এলেন। খাড়াও, আমার এ লইয়া ব্যস্ত হনের কিচ্ছু নাই। তুমি মাত্র একখান কথা কইলা ভাবি আইলো কোথার থাইকা। প্রিয়তা রুমে বসে পরীক্ষার খাতাগুলো দেখছে। এমন সময় শেফালি এসে দাঁড়াতেই বলল, শেফালি আপা, কিছু বলবেন? হ আপা, গ্রাম থেকে আপনার দাদি শাশুড়ি আইছে, খালাম্মা আপনারা ডাকতাছে। প্রিয়তা অবাক হয়ে বলল, দাদি শাশুড়ি? কিন্তু মা যে বললো ওনার শাশুড়ি অনেক আগেই মারা গেছে, তাহলে উনি আসলেন কোথার থেকে? শেফালি আপা তুমি যাও, আমি এখনই আসছি। সালমা বেগম শাশুড়ির কথা শুনে আমতা আমতা করে বলল, আসলে মা, নিবিড়কে তো হঠাৎ করেই বিয়ে করিয়ে নিয়ে আসলাম। আমি বলেছি আপনাকে বলার জন্য, কিন্তু আপনার ছেলে বলল আপনাকে নিয়ে এসে তারপর সরাসরি দেখাবেন, তাই আমি আর কিছু বলিনি। আচ্ছা, মায়াডারে একটু ডাহ দেহি, আমার নিবিড়ের বউরে দেখা পরানটা জুড়াই। প্রিয়তা এসে সালাম করে দাঁড়াতেই, মাশাআল্লাহ, মায়াডা তো ভারী মিষ্টি, ভালো থাইকো আমার নাতিটারে লইয়া। প্রিয়তা মুচকি এসে বলল, মা আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে মা, তুই গিয়ে নাস্তা রেডি কর, আমি মায়ের রুমে মাকে নিয়ে যাই। আসুন মা, আপনি আসুন। অধরার রাত থেকেই জ্বর উঠেছে, কিন্তু সকালে রিশাদ অফিসে এত তাড়াতাড়ি করে যাচ্ছিল, যার কারণে ডাক্তার দেখানোর কথা বলাও হয়নি। ফোন হাতে নিয়ে রিশাদকে ফোন দিতেই রিশাদ বলল, তুমি হসপিটালে নিয়ে আসো, আমি এখনই ওইখানে যাচ্ছি। নাদু শোনো।
কি হলো আবার? নাদু, আমি ভুলেই গেছিলাম, আজ আমার অফিসে নতুন এমডি আসবে। তুমি এক কাজ করো, আমার অফিসে চলে আসো, এমডির সাথে দেখা করে পরে তোমাকে নিয়ে যাব। নাদিয়া অসহায় গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আসছি। সবাই নতুন এমডিকে শুভেচ্ছা জানানোর জন্য দরজায় দাঁড়িয়ে আছে। নাদিয়াও আসতেই রিশাদ নাদিয়াকে নিজের কেবিনটা দেখিয়ে দিয়ে বলল, নাদু, তুমি এইখানে গিয়ে বসো, আমি এমডি স্যারের সাথে দেখা করে চলে যাব। নাদিয়া রিশাদের কেবিনের সামনে যেতেই সবাই হইচই বাড়ছে দেখে নাদিয়া পিছন ফিরে তাকিয়ে বুঝলো এমডি এসেছে। নিবিড় গাড়ি থেকে নেমেই সবার সাথে একে একে পরিচয় হতে থাকলো। নাদিয়া চেষ্টা করছে দেখার জন্য, কিন্তু সবার ভিড়ের কারণে দেখতে পাচ্ছে না। নিবিড় সবাইকে জোরালো গলায় বলল, অ্যাটেনশন প্লিজ। মুহূর্তের মধ্যেই সব যেন থমথমে হয়ে গেল। নিবিড় গম্ভীর গলায় বলল, আমার এগুলো মোটেও পছন্দ নয়। আমার আগে কাজ, তারপর সব। কাজ ছাড়া আমার এইসব ফালতু কাজ একদম ভালো লাগে না। নাদিয়া হাঁসফাঁস করছে, গলাটা কেমন যেন চেনা চেনা। নিবিড় আবার বলল, আপনারা নিশ্চয়ই সবাই আমাকে চেনেন, তবু বলছি আমি ইশতিয়াক ইসলাম নিবিড়। কথাটা বলতেই নাদিয়া অধরাকে তড়িঘড়ি করে কোলে নিয়ে তারপর বলল, ভাই, ভাই এইখানে? না না, আমাকে দেখলে সমস্যা হতে পারে। কথাটা বলেই রিশাদের কেবিনে ঢুকে গেল। এখানে ম্যানেজারকে? রিশাদ এগিয়ে গিয়ে বলল, স্যার আমি। আগের ফাইলগুলো নিয়ে আমার কেবিনে আসুন। মাহিদ, চলো আমরা কেবিনে যাই। নিবিড় নিজের কেবিনে গিয়ে, মাহিদ এই রুমের আগের সব কিছু চেঞ্জ করবে কাল থেকে। রিশাদ নিজের কেবিনে গিয়ে বলল, নাদু, নতুন এমডি যা দেখাচ্ছে বোঝা যাচ্ছে তোমার সাথে আমি যেতে পারবো না। রিশাদ, তোমার যা দরকার নেই। নাদু, তোমার কি হয়েছে? কিছু না রিশাদ, আমি ওর মেয়েকে নিজে ডাক্তার দেখাতে পারবো, তুমি কাজে মন দাও। নাদিয়া রিশাদকে আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল অধরাকে কোলে নিয়ে। রিশাদ তড়িঘড়ি করে নিবিড়ের কেবিনে এসে বলল, স্যার আসবো? আসুন। মাহিল, ফাইলগুলো এখানে দেখার সময় নেই, এগুলো নিয়ে নাও, আমি বাসায় গিয়ে দেখব। আর মিস্টার রিশাদ, অফিসটা আমি আমার মতো করে চাই, আশা করছি আপনি আমার পাশে থাকবেন। জি স্যার। প্রিয়তা কলিং বেলের শব্দ শুনে রান্নাঘর থেকে গিয়ে দরজা খুলে দেখে নিবিড় গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা ঢোক গিলে বলল, আপনি? নিবিড় নিশ্চুপ হয়ে প্রিয়তার চোখে মুখে ভয় দেখে পলকহীনভাবে তাকিয়ে আছে। রাক্ষসের মতো এমন করে তাকিয়ে আছেন কেন? আমাকে কি খেয়ে ফেলবে নাকি? প্রিয়তা ভয় ভয়ে বলল, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? নিবিড় কিছু না বলে প্রিয়তাকে এড়িয়ে ড্রয়িং রুমে এসে বসে। শেফালি আপা, 2 কাপ কফি। মাহিদ, বসো। প্রিয়তা মনে মনে ভাবছে, জন্মের সময় মা মনে হয় মধু দিতে ভুলে গেছে, তাই হাসি দিতেও ওনার কষ্ট হয়। আচ্ছা, এটা আবার কোথা থেকে জুটালো? ওনার জানের জান তনু কোথায়? মা, এদিকে আসো। শেফালি আপা, মাকে ডাকো তো। মাহিদ, ফাইলগুলো এখানে টেবিলে রেখে দাও। জি স্যার। সালমা বেগম এসে, কিরে তুই ডাকছিস কেন? তোর দাদি এসেছে তাই ওই রুমেই ছিলাম। দাদি কখন এলো মা? তোর বাবা নিয়ে এসেছে। সালমা বেগমের মাহিদের দিকে চোখ পড়তে বলল, ও কে তো চিনলাম না। তোমাকে এজন্যই ডেকেছি, ও হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মাহিদ, আজ থেকে জয়েন করেছে। মাহিদ, উনি আমার মা। মাহিদ সালাম দিয়ে নিবিড়ের দিকে তাকাতেই, প্রিয়তা এদিকে আসো। মাহিদ, ও হচ্ছে আমার স্ত্রী। তোমাকে সবার সাথে আলাপ করে দিচ্ছি, কারণ আমি মাঝে মাঝে দেশের বাইরে চলে যাই, তখন তো তোমাকে অনেক কিছু সামলাতে হবে। প্রিয়তা মনে মনে ভাবছে, হঠাৎ তনুকে বাদ দিয়ে মাহিদ, নাকি ওই দিন আমি কথাটা বলার কারণে? কিন্তু উনি তো কথা শোনার মানুষ নয়। মোশাররফ হোসেন বাইরে থেকে এসে নিবিড় আর মাহিদকে দেখে বলল, একটু থেমে দাঁড়িয়ে, তোমার বিজনেস কেমন চলছে? জি বাবা, ভালো। বাবা, ও হচ্ছে মাহিদ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যাক বাবা, এতদিন পর তাহলে তোমার মাথাটা ক্লিয়ার হলো। ওইসব আজে বাজে মেয়ে অফিসে রেখে কাজ করা যায়? ভদ্র মেয়ে হলে একটা কথা ছিল। বাবা, তনুষও কিন্তু ভদ্র মেয়ে, আপনি ভুল বুঝছেন। তোমার কাছ থেকে ঠিক ভুল শেখার মতো বয়স আমার নয়, নয়তো ভদ্র তোমার চোখে হতে পারে। আমি অন্তত ভদ্র বলবো না। আমার ঘরের লক্ষ্যেও চাকরি করে, তবে ওর মতো অভদ্রতা নিয়ে নয়। নিবিড় মোশাররফ হোসেনের কথাবার্তা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে দেখে তারপর বলল, বাবা, আমার একটা কথা ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। মাহিদকে আবার অফিসে যেতে হবে। বলো। আমরা এই বাড়িতে আর থাকছি না, নতুন বাড়ি নিয়েছি, সেখানেই পরশুদিন সবাই চলে যাব। হঠাৎ? বাবা, এই বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না, ওই বাড়িটা আপনার মতো অনুযায়ী হয়েছে। কিন্তু প্রিয়তা আর জুহি কলেজে যাবে কি করে? বাবা, গাড়ি তো আছেই, তাদের জন্য কোনো প্রবলেম হবে না, আর এইসব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না।
ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। আমাদের এখন বয়স হয়েছে, তুমি ছাড়া আমাদের দেখার মতো তেমন কেউ নেইও। আর তোমার মতামত যা ভালো মনে হয় তাই করো। কথাটা বলে মোশাররফ হোসেন নিজের রুমে চলে গেলেন। নিবিড়ের কথাটা মোশাররফ হোসেনের ভালো না লাগলেও তিনি বাধা দেননি। তিনি ভালো করেই জানেন আজ না হয় কাল নিবিড় এমনিতেই এই বাড়িতে থাকবে না। বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, শহরের বড় বিজনেসম্যান তো আর এই বাড়িতে থাকা যায় না। কথাটা ভেবে দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ হোসেন। মাহির, তাহলে কালকে ওই বাড়ির সব চেক করে নিও, এখন তুমি আসতে পারো। নিবিড় দাদির সাথে দেখা করে রুমে এসে দেখে প্রিয়তা গম্ভীর মুখে বসে আছে। আলমারি থেকে ড্রেস বের করে ফ্রেশ হয়ে বসে ল্যাপটপটা নিয়ে ইজি চেয়ারে বসে কাজ করছে। প্রিয়তা নিবিড়ের পাশে এসে বসে দ্বিধা গলায় বলল, একটা কথা বলবো? বলেন। আমার মনে হয় বাবা আপনার কথায় কষ্ট পেয়েছেন। ওনার নিজের হাতের গড়া এই বাড়িটা, তাই হয়তো ওনার যাওয়ার ইচ্ছে নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে গম্ভীর হয়ে ল্যাপটপের থেকে চোখ অন্যদিকে ফিরিয়ে কিছু যেন ভাবছে। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ, এই বাড়িটাও কিন্তু খারাপ নয়। অন্তত বাবা যতদিন বেঁচে আছে আপনি এই বাড়িতেই থাকুন, পরে না হয় আপনার তনুষাকে নিয়ে ওই বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন। হাউ ডিয়ার ইউ! মানে আমি খারাপ কি বললাম? এইখানে না থাকলে কি ইশাক সাহেবের সাথে কথা বলা হবে না? এখন আসছেন আমার বাবার নাম দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, তাই না? সে আপনি এত নিজ মন মানসিকতা নিয়ে থাকেন কেন? আর ইশাক সাহেবের ব্যাপারে না জেনে একটা কথা বলবেন না। উনি আমার বড় ভাইয়ের মতো। বাহ, বেশ ভালো তো, এত ভালোবাসা। ওনার ব্যাপারে বলতেও আমার জানতে হবে? আপনি নিবিড়ের ক্ষমতা সম্পর্কে জানেন না, তাই হয়তো এখনও এখানে দাঁড়িয়ে কথা বলছেন। কি করবেন? মেরে ফেলবেন? ডিভোর্স দিবেন? এই বাড়ি থেকে বের করে দিবেন? মিস্টার নিবিড়, আমি এসবের কিচ্ছু ভয় পাই না। এটা ঠিক, আপনার কাছে আমি একটা দিক দিয়ে অনেক কৃতজ্ঞ। তাই বলি এই না আপনি আমার চরিত্র নিয়ে কথা বলবেন। ইশাক সাহেবের কথা না বললে হয় না আপনার? গেট আউট! আপনি এখনই আমার সামনে থেকে চলে যান। যাচ্ছি। আপনার সামনে আসার আমারও কোনো ইচ্ছে নেই। আপনি এতটাই অমানবিক যে নিজের বাবার মনটাও বুঝতে চান না। প্রিয়তা আস্তে করে বলল, রাক্ষস একটা। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল।